হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর। শাস্তি দাবিতে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, আইনজীবীদের বিক্ষোভ। শেখ হাসিনার বিরুদ্ধে এবার গণহত্যার মামলা, স্বৈরাচারের 10 মন্ত্রী, আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও দেশি বিদেশি চক্র। অভিযোগ ফখরুলের, হত্যা নির্যাতনের বিচার দাবি। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে মারা যায় দোকান কর্মচারী শাহজাহান আলী। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করা হয়। দর্শক, মামলার বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। ইতিমধ্যে হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে নিয়েছে, রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের। এই বিষয়ের কি তথ্য রয়েছে জানাবেন? এই মুহূর্তে আছে আদালতের ঠিক সামনের সড়কটিতে। আমি যদি একটু প্রথম অবস্থায় এখানকার বাইরের চিত্র দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন এখানে উৎসুক যে জনতা রয়েছে, অর্থাৎ গত ছাত্র আন্দোলনের যারা রাজপথের থেকে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিয়েছে, সেই উৎসুক জনতাই এই মুহূর্তে আদালতের সামনে ভিড় করছে। কিছুক্ষণ আগেই আনিসুল হক এবং সালমান এফ রহমানকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখানে এরপরে আমরা দেখেছি যে এখানকার যে স্থানীয়রা রয়েছে, আইনজীবীরা রয়েছে, তারা ঝাড়ু, জুতা, যে যা পেরেছে তা নিয়ে এসেছে এবং তার গাড়িকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে, জুতা ছুঁড়েছে এবং তারা এর মধ্য দিয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা এখান থেকে তাকে নিয়ে যায় ডিবি হেফাজতে। অর্থাৎ আপনি যেটি বলছেন যে 10 দিনের যে রিমান্ড মঞ্জুর করেছে পুলিশের পক্ষ থেকে, 10 দিনের রিমান্ড আবেদন করা হয় এবং সেই রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে 10 দিনে তাদের রিমান্ড মঞ্জুর করা হয় এবং 10 দিনের রিমান্ডে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু নিউ মার্কেট থানায় 2টি মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো গত আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে 16 তারিখে সেখানে 2 জন শিক্ষার্থী মারা যায় এবং সেই 2 জন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়। সেই মামলায় গতকালকে তাদেরকে গ্রেফতার করে। যখনই তারা ঢাকা ছেড়ে যাওয়ার জন্য, অর্থাৎ পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে নৌপথে, তখনই তাদেরকে ধরে নিয়ে, তখন তাদেরকে পুলিশ গ্রেফতার করে এবং আমরা দেখেছি যে ছদ্মবেশে, অর্থাৎ তারা তাদের যে দাড়ি ছিল সালমান এফ রহমানের সেটা কেটে ফেলেছে এবং লুঙ্গি পরে যে যাওয়ার মানে চেষ্টা করেছে যাতে মানুষ তাদেরকে না চিনতে পারে এবং তারা যেন পালিয়ে যেতে পারে। তবে সেটি তাদের পক্ষে আর সম্ভব হয়নি। তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় নিউ মার্কেট থানায় এবং রাতে গোয়েন্দা পুলিশের হেফাজতে তাদেরকে দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে তাদেরকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। আদালতে যে শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে তার বাবা এখানে উপস্থিত ছিল। সেখানে তার বাবার কান্নায় আদালতের ভেতরে এক ধরনের আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। আমরা দেখতে পেরেছি যে আইনজীবী থেকে শুরু করে যারা ছিল সবাই এক কান্নায় ভেঙে পড়েন এবং তিনি তাদের সর্বোচ্চ বিচারের দাবি করেছেন। বলছেন যে তার ছেলের হত্যার সঙ্গে সরাসরি আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান 2 জনে জড়িত রয়েছে এবং তাদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন, ফাঁসির দাবি জানিয়েছেন এবং 10 দিনে যে রিমান্ড দিয়েছে সেই রিমান্ডে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এমনটাই বলছেন। ভাই, রায়ে কতটুকু সন্তুষ্ট? 10 দিনের রিমান্ড দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। আর ওনার পক্ষে কোনো অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। কারণ তারা দেশদ্রোহী, দেশের জন্য, দেশের মানুষকে, সাধারণ শিক্ষার্থীদের তারা নিজ হাতে হত্যা করছে। তাদের নির্দেশে এই দেশে যত সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর গুলি করেছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে প্রথম অবস্থা 2 জনকে গ্রেফতার করলো, এই গ্রেফতার শুরু হয়েছে পালিয়ে যাওয়ার সময়, আজকে 10 দিনের রিমান্ড দিয়েছে, কতটুকু সন্তুষ্ট?
সবচেয়ে আমরা ভয়াবহ খুশি, এর চেয়ে আনন্দময় কোনো কাজ হতে পারে না। সবচেয়ে খুশি আমরা পলানো যে দাড়ি মুছ কাটিয়া পলাই গেছে, এর চেয়ে খুশি আমরা আর কেউ নাই দুনিয়াতে। সবচেয়ে খুশি পাইলাম যে দরবেশ হয়ে আসছে। আমরা সবচেয়ে বেশি খুশি যে সে তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে। তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী, তাই সে নিজেই সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোষ কাটিয়া পলাইছে। এই কারণে সে আমরা সবাই খুশি, সবাই খুশি। ওরা বড় খুনি ভাই, এরা দেশটা শেষ করে ফেলাইছে। ওদের সশিষ্ট বিচার চাই আমরা, আর কিছু না। আমরা সুস্থ দিতে পেরেছি, হচ্ছে আমরা কোনো সভা নাই। এই দুজনকে ফাঁসি দেওয়া হোক, আইন আনতে হয়। আমরা ইচ্ছা সব দলের খুশি দাম কমানোর জন্য আমরা চিন্তা করতেছি জিনিসপত্র কম না। আমরা কথা বলছিলাম এখানে বিক্ষুব্ধ যেসব জনতা রয়েছে তারা আসলে এই যে রায় দিয়েছে আদালতের পক্ষ থেকে 10 দিনের যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সেই রিমান্ডে এইসব সাধারণ জনতা যারা রয়েছে, যারা এই আন্দোলনের রাজপথে থেকে আন্দোলন করেছে, শিক্ষার্থীদেরকে সমর্থন দিয়ে রাজপথে ছিল, সে আন্দোলনের শেষ সাধারণ জনতায় আজকের এই যে রায় দেওয়া হয়েছে 10 দিনের রিমান্ড, তাতে তারা আনন্দিত। তবে তারা তার সর্বোচ্চ যে শাস্তি সেটা দাবি করেন এবং এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা যারা জড়িত ছিল সবাইকে যেন আইনের আওতা আনা হয় সেজন্য তারা দাবি জানিয়েছেন। এ ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা। কাফরুল থানায় হয়েছে আরেকটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেওয়া হবে আগামীকাল। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা
এর সাথে জড়িত তাদের জানি বিচার হয়, এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, 31 আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার করা হবে। বিচার বিভাগের সবাইকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশও দেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী, সংঘাতে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। ব্যাপক প্রাণহানির পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে হওয়া মামলার বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চলতি মাসে সব মামলা প্রত্যাহার হবে উল্লেখ করে সাফ জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না। এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে। আইনা ঘরের ক্ষতিগ্রস্তরাও গুমের মামলা করতে পারবে জানিয়ে বলেন, সাংবাদিক দম্পতি সাগররনী হত্যার বিচার অবশ্যই হবে। আয়না ঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররনী হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই হবে। বিচার বিভাগের সবাইকে 10 কর্মদিবসের মধ্যে সম্পত্তি হিসাব দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। সাইবার সিকিউরিটি আইন সহ নিবর্তনমূলক সব আইন সংশোধন বা বাতিল করা হবে। পাচার হওয়া অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। বিবেচনা করবেন। জি, সবাই ভালো থাকবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংখ্যালঘু ও আওয়ামী লীগের লোকজনের উপর নির্যাতনের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে দেশি বিদেশি চক্র। সকালে ঠাকুরগাঁয়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জাফরপাড়ার সম্প্রীতি সমাবেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় নাগরিক কমিটি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চলছে। কোথাও কোনো হামলা নির্যাতনের ঘটনা যাতে না ঘটে তা নিয়ে দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বলেরাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে। তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে, তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই, কোনো ব্যাগটাকের সাথে নেই। তারা গিয়ে বলছে যে আমরা চলে যাচ্ছি। এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা নাটক। হ্যাঁ, 2-1 জায়গায় স্প্রে ইনসিডেন্ট হতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে। পরে রংপুরে ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করে
সাঈদের পরিবার ও স্বজনদের খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব। সংবাদকর্মীদের সাথে আলাপকালে বলেন, আবু সাঈদ সহ সব শহীদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন ফ্যাসিবাদীদের সব ষড়যন্ত্র রুখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আবু সাঈদের আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকে মুখে দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশকে দুপুরে স্থানীয় জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আত্মত্যাগকে অর্থবহ করার জন্য আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আওয়ামী শাসক গোষ্ঠীর চালানো হত্যাকাণ্ড সহ সব অন্যায় অবিচারের বিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতের দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের রাখাইনে চলা অস্থিরতায় নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির 13 সদস্য। তাদেরকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি। দুই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার টেকনাফ সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে। সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। এ নিয়ে মোট 123 জন বিজিপি সদস্যকে হেফাজতে নিল বিজিবি। শিগগিরই তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি। মিয়ানমারের রাখাইনে চলা অস্থিরতায় নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির 13 সদস্য। তাদেরকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি। দুই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার টেকনাফ সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে। সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করে হেফাজতে নেওয়া হয়। এ নিয়ে মোট 123 জন বিজিপি সদস্যকে হেফাজতে নিল বিজিবি। শিগগিরই তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি।
ছাত্র গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রাখতে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি বলে মনে করে সিপিডি। এ সময় ঘুষ দুর্নীতি বন্ধ, গুম খুনের বিচার সহ রাষ্ট্র কাঠামো সংস্কার সহ নানা পরামর্শ তুলে ধরেন বিশিষ্টজনরা। ছাত্র জনতার আন্দোলন ঘিরে গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করতে হবে। অর্থ পাচারের বিচার, আইন শৃঙ্খলা বাহিনীতে দ্রুত সংস্কারের তাগিদও দেন তারা। নূপুর মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ধরে রাখতে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি। আমার মনে হয় যে আমাদের কোনো একটা কাঠামো লাগবে যেখানে নাকি এই বলা হয় ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে ডেমোক্রেসিকে আমরা অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। কিছু সংস্কার হয়তো আমরা এখন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেটাকে আমরা কিন্তু ধারণ করে, সংরক্ষণ করে, শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বৈষম্যহীন সমাজ গড়তে ঘুষ দুর্নীতি বন্ধ, গুম খুনের বিচার সহ রাষ্ট্র কাঠামো সংস্কারে নানা পরামর্শ তুলে ধরেন বিশিষ্টজনরা। সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। তাদের দাবি, ছাত্র জনতার আন্দোলন ঘিরে গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করতে হবে। প্রশাসনিক সংস্কারে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব দেন তারা। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। এটা মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। এই 25টা দপ্তর ওনার হাতে রাখার কোনো যুক্তি নাই। উনি একটা দপ্তর রাখার দরকার নাই, উনি সব দপ্তরের উপর খবরদারি করবেন। পাচার হওয়া অর্থ ফেরত ও পাচারকারীদের বিচার, আইন শৃঙ্খলা বাহিনীতে দ্রুত সংস্কারে তাগিদও দেন বিশিষ্টজনরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দিল্লিতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ভারতীয় হাইকমিশনারকে হুঁশিয়ার করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত, যুক্তরাষ্ট্র, সৌদি, চীন সহ বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া বাড়াবাড়ি করছে বলেও জানান তিনি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন চীন, সৌদি এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে বাকিরা কথা বললেও সাংবাদিকদের সাথে কথা না বলে চলে যান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা। এটা আমি তাকে বলেছি, এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। এটা তাদের করা উচিত। Of course, I conveyed our willingness to closely work with the new government. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলেছে প্রাথমিক বিদ্যালয়। তবে প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। কয়েকদিনের মধ্যে উপস্থিতি বাড়বে বলে আশা শিক্ষকদের। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে। উৎসব মুখর পরিবেশে নোয়াখালীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অন্য সময়ের তুলনায় কম। 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর 6 আগস্ট লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয় খুললেও উপস্থিতি কম ছিল। তবে এখন বেড়েছে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি। আমরা তাদের ক্লাস করবো, যেভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের পুরো দমের ক্লাস শুরু হয়েছে এবং আমাদের প্রথম দিন হিসাবে আমাদের উপস্থিতি অনেক ভালো।
ময়মনসিংহে খুলেছে প্রাথমিক বিদ্যালয়ের দরজা। শিক্ষার্থীদের মধ্যে এখনো আতঙ্ক না কাটায় ক্লাসে উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন হোম ভিজিটের মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহ থেকে আমরা পুরোদমে চেষ্টা করবো আমার শতভাগ শিক্ষার্থী উপস্থিত রাখার জন্য। মাদারীপুরে 720টি প্রাথমিক বিদ্যালয় খুলেছে, তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম। গ্রস্ত হয়েছে আমাদের বাচ্চাদের, তাদের জন্য আর কোনো সমস্যা না হয় সেই দিক যেন বিদ্যালয় কর্তৃপক্ষ দেখে। গত 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। রাত পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।